হ্যালো বন্ধুরা, আজকের গল্প এক এমন অদ্ভুত ও আশ্চর্যজনক ব্যাংক ডাকাতির ব্যাপারে যেখানে চোরেরা ফ্রান্সের সবথেকে বড় এবং অনেক মজবুত ব্যাংক ওয়ার্ডের ভেতরে চুরি করে। সবথেকে বেশি অবাক করার বিষয় হলো যে এই চোরেরা ব্যাংক ওয়ার্ডে ২৭ ঘন্টা ধরে লুটপাট করে, কিন্তু এর ব্যাপারে না ব্যাংকের কর্মচারীরা কিছু বুঝতে পারে, না তো পুলিশের কাছে কোনো খবর যায়। কিন্তু কিভাবে এই চোরেদের দল ব্যাংক ওয়ার্ডের ভেতরে ঢোকে, আর কিভাবেই বা এই চুরির প্ল্যান সাকসেসফুল হয়, আর এমন কোন ভুলের জন্য এই চোরেদের মাস্টারমাইন্ড পুলিশের হাতে ধরা পড়ে, জেনে আপনি অবাক হবেন। গল্পের শুরু হয় ১৯শে জুলাই ১৯৭৬ সালে। সোমবার হওয়ার কারণে ব্যাংক ঠিক সময়ের ৫ মিনিট আগেই খুলে যায় এবং প্রতিদিনের মতন কর্মচারীরা যে যার কাজে লেগে পড়ে। আর কিছু সময়ের মধ্যেই ব্যাংকে কাস্টমারদের আসা যাওয়া শুরু হয়ে যায়। এই দেখে ব্যাংক ম্যানেজার তার চাবি নিয়ে ব্যাংক ওয়ার্ড খোলার জন্য ব্যাংক ওয়ার্ডের দিকে যায়। ব্যাংক ওয়ার্ডের বাইরের দরজা খোলার পরে উনি ভেতরের দরজা খোলার জন্য চাবি লাগায়, কিন্তু দরজা খোলে না। এমনটা প্রথমবার হয়নি যে ব্যাংক ওয়ার্ডের দরজা খোলার সময় ঝামেলা হচ্ছিল, কারণ এই দরজা ৭৫ বছর পুরনো ছিল এবং এর ওজন ২০ টন হওয়ার কারণে এই দরজা মাঝে মধ্যেই আটকে যেত। অনেক চেষ্টার পরেও যখন দরজা খুলছিল না, তখন ব্যাংক ম্যানেজার ওয়ার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে কল করে। কিছু সময়ের মধ্যেই ওয়ার্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে একজন মেকানিক ব্যাংকে পৌঁছে যায় এবং দরজা খোলার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টা করার পরে সে বুঝতে পারে চাবি দিলে লক তো ঠিকই কাজ করছে, কিন্তু ভেতর থেকে দরজা কিছুতেই খুলছে না। আর এখন দরজা না খোলার পেছনে শুধুমাত্র একটাই কারণ হতে পারে, আর সেটা হলো দরজা ভেতর থেকে লক করা হয়েছে। কিন্তু ভেতর থেকে দরজা লক করা কখনোই সম্ভব না, কারণ ভেতরে আসা যাওয়ার জন্য শুধুমাত্র এই একটাই দরজা ছিল। অনেক চেষ্টার পরেও যখন দরজা খুলছিল না, তখন ব্যাংক অথরিটি ডিসিশন নেয় যে তারা ব্যাংকের সাইডের দেওয়ালে একটি গর্ত করবে, যাতে এটা বোঝা যায় যে দরজা আসলে খুলছে তো খুলছে না কেন। দুপুর ৩টের আগে দেওয়ালে গর্ত করা কমপ্লিট হয়েছিল, আর ম্যানেজার যখনই গর্ত দিয়ে ভেতরে উঁকি মারে, তখন সে যা দেখতে পায় তা দেখে সে কিছু সময় তো নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে যা দেখছে তা আদৌ সত্যি নাকি মিথ্যে। ম্যানেজার দেখতে পায় যে ব্যাংকের সব ডিপোজিট বক্স ভাঙা রয়েছে এবং সব মূল্যবান জিনিস চুরি করা হয়েছে। ব্যাংক ম্যানেজার সঙ্গে সঙ্গে এই চুরির খবর পুলিশের কাছে দিয়ে দেয়, যার পর পুলিশ ঝটপট ব্যাংকে এসে হাজির হয়। এরপর পুলিশ পুরো দেওয়াল ভেঙে ভেতরে যায় আর দেখতে পায় যে চোরেরা প্রায় ৪০০-র কাছাকাছি ডিপোজিট বক্স লুটপাট করেছে এবং সব এক্সপেন্সিভ জুয়েলারি চুরি করেছে। পুলিশকে যে বিষয় সবথেকে বেশি বিরক্ত করছিল সেটা হলো চোরেরা ভিতরে ঢুকলো তো ঢুকলো কিভাবে, আর পালালোই বা কিভাবে। তখনই পুলিশের নজর নিচে কাটা সুড়ঙ্গের দিকে পড়ে, যার ভেতরে যাওয়ার পরে পুলিশ এটা বুঝতে পারে যে এই সুড়ঙ্গ সোজা গিয়ে শহরের বাইরের রাস্তায় গিয়ে মিশেছে। আর যেহেতু চোরেরা সুড়ঙ্গ কাটার জন্য যে সরঞ্জাম নিয়ে এসেছিল তা তারা ওখানেই ফেলে গিয়েছিল, তাই পুলিশের আর বুঝতে বাকি ছিল না যে হোক না হোক চোরেরা এখান থেকেই পালিয়েছে। চোরেরা যেসব জিনিস লুটপাট করে নিয়ে যায় তার দাম প্রায় $২০ মিলিয়ন কাছাকাছি ছিল, আর এই চুরি ফ্রান্সের সাথে সাথে ওই সময় ওয়ার্ল্ডের সবথেকে বড় চুরি বলে প্রমাণ হয়। ফ্রান্সের প্রতিটা নিউজ চ্যানেল এই খবর হেডলাইনের সাথে তাদের প্রতিটা পাতায় ছেপেছিল, আর সাথে সাথে এটাও ছেপেছিল যে এই চোরেদের খবর যদি কেউ দিতে পারে তাকে $২৫০ মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। যেহেতু এটা পুরো ফ্রান্সের সবথেকে বড় চুরি ছিল, তাই ফ্রান্সের সব হাই র্যাঙ্কিং অফিসারদের এই চুরির ইনভেস্টিগেশনে লাগানো হয়, যার পরে এই অফিসাররা হাজারো লোকেদের জিজ্ঞাসাবাদ করে, যাদের মধ্যে ব্যাংকে কাজ করা কর্মচারীরা, ব্যাংকের কাস্টমার যাদের কাছে সেফটি ডিপোজিট বক্স ছিল, এমনকি ওই সব লোকেদের যাদের বাড়ি ব্যাংকের আশেপাশে ছিল। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ সি অর র্যাটস নামের এক গ্যাংয়ের ব্যাপারে জানতে পারে। এটা ওই গ্যাং ছিল যারা চুরি করার সময় সুড়ঙ্গ কেটে চুরি করত। তাই পুলিশের আর বুঝতে বাকি ছিল না যে হোক না হোক এই গ্যাংয়ের লোকেরাই এই চুরির পেছনে সবথেকে বড় কারণ হতে পারে। কিছুদিন আরো তদন্ত করার পরে সিওয়ার গ্যাংয়ের কিছু মেম্বারদের পরিচয় পুলিশের হাতে আসে, কিন্তু পুলিশের এটা মনে হচ্ছিল যে এত বড় আর প্ল্যানমাফিক চুরি এই গ্যাংয়ের একার দ্বারা করা কখনোই সম্ভব নয়, আর এই চুরির অ্যাকচুয়াল মাস্টারমাইন্ড হয়তোবা অন্য কেউ। 1 অক্টোবর ১৯৭৬ সালে সিওয়ার গ্যাংয়ের ২ চোর এক লোকাল ব্যাংকে যায়, আর তারা দুটো সোনার বিস্কুট বিক্রি করার কথা বলে। যেহেতু এই চুরির খবর পুরো ফ্রান্সে ছড়িয়ে পড়েছিল, তাই এই ব্যাংকের কর্মচারীরা ওই বিস্কুটগুলোকে একটু ভালো করে লক্ষ্য করে, আর চুরি হওয়া সোনার বিস্কুটের সিরিয়াল নাম্বারের সাথে এই বিস্কুটের সিরিয়াল নাম্বার মেলায়, আর আশ্চর্যজনকভাবে এই সিরিয়াল নাম্বার চুরি হওয়া সিরিয়াল নাম্বারের সাথে মিলেও যায়। যার পরে ওই লোকাল ব্যাংকের এমপ্লয় সঙ্গে সঙ্গে এর খবর পুলিশের কাছে দিয়ে দেয়, আর তৎপর পুলিশ এই দুজনকে অ্যারেস্ট করে নিজেদের কাস্টাডিতে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ এই চোরেদের কাছ থেকে এক ব্যক্তির ব্যাপারে জানতে পারে, যে এই চুরির মাস্টার মাইন্ড ছিল। এই চুরির মাস্টার মাইন্ডের নাম হলো অ্যালবার্ট, যে পেশায় একজন ফটোগ্রাফার ছিল। অ্যালবার্টের নাম জানার পরে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করে এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের সময় অ্যালবার্ট পুলিশকে বলে যে সে একজন ফটোগ্রাফার এবং এই চুরির ব্যাপারে সে কিছুই জানে না। পুলিশ অ্যালবার্টের ব্যাপারে আরও বেশি জানার জন্য তার প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে অ্যালবার্ট একজন সাদামাটা ব্যক্তি, যে খুবই সাধারণভাবে জীবনযাপন করে। এখন পুলিশেরও মনে হচ্ছিল যে অ্যালবার্টের মতন একজন ব্যক্তি এই চুরির মাস্টারমাইন্ড নাও বা হতে পারে, কিন্তু তাও পুলিশ অ্যালবার্টকে নিজেদের কাস্টাডিতে রেখে দেয়।
এরই ভেতর পুলিশ অ্যালবার্টকে ক্রাইম স্বীকার করার জন্য 3rd ডিগ্রি টর্চারও করে, কিন্তু তাও অ্যালবার্ট একটাই কথা বলে যে এই চুরির ব্যাপারে সে কিছুই জানে না। তখন পুলিশ অ্যালবার্টের বাড়িতে তল্লাশি করে, যেখান থেকে তারা অনেক বন্দুক আর আরডিএক্স খুঁজে পায়। পুলিশের কাছে অ্যালবার্টের বিরুদ্ধে এটা অনেক বড় প্রমাণ ছিল, আর এখন পুলিশ এটা বুঝে যায় যে এই চুরির পেছনে অ্যালবার্টেরই হাত আছে, কিন্তু অ্যালবার্ট তাদেরকে বারবার মিথ্যে কথা বলছে। এবার পুলিশ অ্যালবার্টের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য ইল্লিগাল রাস্তা বেছে নেয়, আর তারা অ্যালবার্টকে বলে যে সে যদি সত্যি কথা না বলে তাহলে তারা তার ওয়াইফকে বেআইনি অস্ত্র রাখার অপরাধে অ্যারেস্ট করে নেবে, আর তার অনেক বছরের জেল হবে। পুলিশ এটা ভালো করে জানতো যে অ্যালবার্ট তার ওয়াইফকে অনেক ভালোবাসে, আর এই ব্ল্যাকমেলের পর অ্যালবার্ট তার সব ক্রাইম স্বীকার করে দেয় এবং এই চুরির ব্যাপারে সব সত্যি কথা বলে দেয়। এরপর পুলিশ অ্যালবার্টকে কোর্টে নিয়ে যায়, আর অ্যালবার্ট সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ওই দিনের পর থেকে অ্যালবার্টকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পালিয়ে যাওয়ার পরেও কখনো কখনো অ্যালবার্ট নিজের ফটো আর মেসেজ মিডিয়ার মাধ্যমে পুলিশের কাছে পাঠাতো, কিন্তু তাও সে পুলিশের হাতে কখনো ধরা পড়েনি। আর 1989 সালে ফুসফুসে ক্যান্সার হবার কারণে অ্যালবার্টের মৃত্যু হয়। আর হোপফুলি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।